আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ৭৫ জন সহ বিভিন্ন স্থানে শতাধিক আটক। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেয়ায় নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য সিএসির। রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি। একক নেতৃত্ব নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। জনগণ চাইলে সরকারি পদ ছাড়বেন ছাত্র উপদেষ্টারা। ৪ দফা দাবি বাস্তবায়ন না করায় আবারও শাহবাগে ম্যাট শিক্ষার্থীদের অবরোধ। জুলুম ও বৈষম্যের অবসান চান, সড়কে যানবাহনের ধীরগতি। এবং চলে গেলেন সাবেক সিএসি বিচারপতি আব্দুর রউফ। বাদ আসর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা, কাল ময়মনসিংহের দাফন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ও জেলা পুলিশের অভিযানে গাজীপুরের ৫ থানায় ৪০ জন ও মহানগরের ৮টি থানায় ৪২ জন সহ মোট ৮২ জনকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। লুকিয়ে থাকা সব সন্ত্রাসীকে ধরতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে বলে জানান তিনি। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের ধরতে শনিবার রাত থেকেই গোটা জেলা সহ সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি রাতভর ৫ থানার সব জায়গায় চিরুনি অভিযানে নামে যৌথ বাহিনীর সদস্যরা। প্রতিটি সড়ক, মহাসড়ক, অলিগলি, বাড়ি ও স্থাপনায় অভিযান চালায় তারা। গাজীপুর মহানগর সহ জেলার ৫ থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যদিও এখনো কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশে আপনার এইসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বলেন, ৫ আগস্টের পর চুরি হওয়া অস্ত্র উদ্ধার করা না হলে নিরাপদ নন সাধারণ মানুষ। প্রত্যেকটা চিহ্নিত অপরাধী যারা আমাদেরকে হামলা করছে দ্রুত সময় গ্রেপ্তার করে, শুধু গ্রেপ্তার করে সীমাবদ্ধ রাখে না, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা এবং তাদেরকে কোনোভাবে জামিন দেওয়া চলবে না। এদিকে যৌথ বাহিনীর অভিযানের খবরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। ওই এলাকার নারীরাও বাড়িঘর ছেড়ে গেছেন। ধীরাশ্রম টঙ্গী সড়কের দুপাশের ঘটনাস্থলের কাছে অনেক দোকানপাট বন্ধ। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবন ও আশেপাশের এলাকায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় ৭ জন ও রংপুরে ১৯ জনকে আটক করা হয়েছে। গতরাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ ৭ জনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালাম বিটু, নিঝুমদ্বীপ ইউনিয়নের আজিম উদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম, আব্দুল মাজেদ পলাশ ও আব্দুল জাহেদ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া রংপুরে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে আটক করা হয়েছে ১৯ জনকে। যতদিন না পর্যন্ত শয়তান শেষ না হবে ততদিন পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে এই অপারেশনে তাদেরকে গ্রেফতার করা হবে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানে যারা ছাত্র জনতার উপর হামলা করেছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই গ্রেফতার করা হবে। এদিকে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙার ঘটনাটি জানেন না উল্লেখ করে তিনি বলেন, যারা এই কাজ করেছে তাদেরকেও ধরা হবে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ার কারণে দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনীতিকরণ বন্ধ করতে না পারলে এই সংকট কাটবে না। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি অনুষ্ঠানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সিএসি বলেন, পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে হবে। রিপোর্ট আদ্দিন সজীবের। আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট কতটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে সেদিকেই তাকিয়ে দেশের মানুষ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও নির্বাচন নিয়ে নতুন করে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে আবারও প্রতিশ্রুতি দিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। তিনি মনে করেন, রাজনীতিকরণে দেশের প্রতিটি প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, রাজনীতির কাছে সঁপে দেয়া হয়েছে নির্বাচন কমিশনকেও। এ কারণেই ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থা। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো 100টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। তাই যে কোনোভাবে কমিশনকে রাজনীতিকদের প্রভাব মুক্ত করার তাগিদ প্রধান নির্বাচন কমিশনারের কণ্ঠে। আর ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, all the institutions are rotten now. Why? Again, that issue you have to raise, because of the politicalization of the all institutions. রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত সাংবাদিক হুসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ইকরামুল হক সায়েম। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান করব, আপনাদের যে অভিন্ন লক্ষ্য, সেই অভিন্ন লক্ষ্যে যাওয়ার জন্য আমরা যে কাজ করছি সেই কাজটি যেন আমরা সঠিকভাবে করতে পারি, সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সেরা প্রতিবেদনের জন্য নির্বাচিত হওয়ায় টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন ক্যাটাগরিতে 3 জনকে অ্যাওয়ার্ড দেন সিএসি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যারা নির্বাচনী ট্রেনকে থামানোর চেষ্টা করছে তাদের সফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশকে রক্ষায় যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, দেশকে গণতন্ত্রহীন রাখার যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করতে বিএনপি প্রস্তুত। যতদিন গণহত্যাকারীদের বিচার হবে না ততদিন নির্বাচন হবে না, এ ধরনের বক্তব্য কূট উদ্দেশ্যমূলক মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার কি চায় তা পরিষ্কার করতে হবে। বিভিন্ন অবাস্তব গাড়িতে মেয়েরা করতেছে, তারা
ট্রেনে প্যাসেঞ্জার হয়ে আমরা একটি সুস্থ অবাধ নির্বাচন দেখেছি। বাংলাদেশ ব্যাংকের সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিট খুলতে সেখানে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। লকারে তল্লাশি চালাতে বাংলাদেশ ব্যাংকে দুদকের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কাজ করছে। দুদকের ধারণা এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে ৩০০ কর্মকর্তার অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল সেখানে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খোলা হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তীতে আরও তদন্ত করা হবে বলে জানায় দুদক। এর আগে ২৬ জানুয়ারি দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকারে তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পায়। সেসব সম্পদ এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রয়েছে। একক নেতৃত্ব বা ব্যক্তি নির্ভর নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। এটেন বাংলাকে তারা বলেন, জনগণ চাইলে সরকারি পদ পদবি ছেড়ে নতুন এই দলের হাল ধরবেন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, অন্তত ২ লাখ মানুষের মতামত নিয়ে এমনভাবে দল গঠন করা হচ্ছে যাতে সবাই এটাকে তার নিজের প্ল্যাটফর্ম মনে করেন। আদ্দিন সজীবের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের রাজনীতি নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব দীর্ঘদিনের। সেই ত্যক্ততা আরও বাড়ে গত ১৫.৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে। একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন ও জনমত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার যেভাবে বিরোধী দল মত দমন করেছে তাতে রাজনীতি ও ভোট বিমুখ হয় দেশবাসী। এই বাস্তবতায় কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। হয় জুলাই বিপ্লব, ফলে নতুন করে দেশ নিয়ে আশার সঞ্চার হয় জনমনে। সেই আশাকে বাঁচিয়ে রাখতে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠনে নতুন রাজনৈতিক দলের উদ্যোগ জুলাই বিপ্লবের কারিগরদের। কেমন হচ্ছে তাদের নেতৃত্ব, আর কি বা হবে তাদের রাজনৈতিক কৌশল? যদি মানুষ চাই উপদেষ্টাদের মধ্য থেকে কেউ এসে রাজনৈতিক দলের হাল ধরুক, তাহলে অবশ্যই তারা এখানে এসে রাজনৈতিক দলের হাল ধরবে। ৩ জনই হয়তো বের হয়ে আসতে পারে, 1 জন আসতে পারে বা 2 জন আসতে পারে, বা কেউ নাও আসতে পারে। এই সবগুলো অপশনই আমাদের হাতে আছে এবং আমরা সেই অপশনগুলোকে হাতে রেখেই মানুষের কাছে ছেড়ে দিচ্ছি। মানুষ আসলে ওনাদেরকে কি গভর্নমেন্টে দেখতে চাচ্ছে নাকি হচ্ছে রাজনৈতিক দলে দেখতে চাচ্ছে? আমরা যে সময় বলেছি তার মধ্যেই দল হবে। এখন তারা যদি কেউ মনে করে যে তারা এই দলে আসবে, সেক্ষেত্রে তাদেরকে সরকারের তাদের যে পদ আছে সেই পদ ছেড়ে দিয়ে আসতে হবে। তবে তারা এখনো এরকম আমাদেরকে বলেন না যে বা তাদেরকে কেন্দ্র করেই এই জিনিসটা হচ্ছে, ব্যাপারটা সেরকম না। কেবল অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েই কি এই দল, নাকি অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সংগঠনেরও থাকবেন কেউ কেউ? কারা কোন পদে যাবে এগুলো এখনো আমরা সর্ট আউট করছি, কথাবার্তা হচ্ছে। আমরা একটা কমপ্লিটলি ফ্রেশ দল করতে চাই। আপনার পূর্ব রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আসতে কোনো সমস্যা নেই। মানুষ আগামী বাংলাদেশ কেমন দেখতেছে, আমরা এরকম একটা অফলাইন অনলাইনে মানুষের কাছ থেকে ডাটা কালেকশন করে সেই অনুযায়ী আমরা আমাদের রূপরেখা তৈরি, গঠনতন্ত্র তৈরির কাজ করতেছি। বাংলাদেশের মানুষ একটি নতুন ধারার নতুন রাজনৈতিক দল দেখবে, যেটা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। ছাত্র আন্দোলনের এই নায়করা জানান, অবশ্যই এক ব্যক্তি নির্ভর কোনো দল হচ্ছে না এটি। যারাই নেতৃত্বে আসবেন তারা মানুষের কাছেই থাকবেন, জনগণের কথাই বলবেন, তাদের পক্ষেই লড়বেন। আসলে দল তো হচ্ছে মানুষই করবে। রাজনৈতিক দল হয়তো আজকে আমরা আছি, কালকে আমরা হয়তো নাও থাকতে পারি। আমাদের এখানে কখনো একক নেতৃত্ব একজনকে কেন্দ্র করে রাজনৈতিক দল হবে না। সুতরাং আমরা সামনের দিকের জন্য প্রথম রাজনৈতিক দল শুরু করতে মানুষের মতামত নিয়ে আমরা সামনের রাজনীতিটা শুরু করতে চাচ্ছি। জনগণের কাছ থেকে মতামত নেব, সেখান থেকে যদি কোনো যৌক্তিক এবং কোনো ইন্টারেস্টিং নাম আসে যেটা আমাদের দলের জন্য প্রয়োজন, সেখান থেকে আমরা নিব। এর ইন দ্য মিন টাইম আমাদের কিছু 8-10টা নাম ঘুরে ফিরে আমাদের বিবেচনার মধ্যে আসছে, আমরা এগুলো নিয়েও যাচাই বাছাই করছি। তবে যারাই রাজনৈতিক দলের অংশ হবেন তাদের কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে থাকবেন না বলে জানিয়ে দেন গণ অভ্যুত্থানের এই নেতারা। ইতিমধ্যেই প্রায় 200 কাছাকাছি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শেষ কথাটা বলার মতো সময় এখনো হয় নাই। 7 কার্য দিবসের মধ্যে 4 দফা দাবি বাস্তবায়ন না করায়
আবারও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বেলা 11:15টার দিকে কারওয়ান বাজার এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যান শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার 53 বছর পরও তারা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীদের দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি। শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। আমরা হচ্ছে সাধারণ ম্যাথ শিক্ষার্থীরা। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করে আসছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে। আমরা যখন আমাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করি তখন উপরি মহল আমাদেরকে বলে যে আপনাদের দাবিগুলো যৌক্তিক, এগুলো মেনে নেওয়া হবে। পুলিশের বিভিন্ন লোকজন আমাদের অনেকভাবে প্রতিহত করার চেষ্টা করছে সামরিক বাহিনী, কিন্তু আমরা তাদের কথায় কান দেইনি, উপেক্ষা করে আমরা বসে আছি, বসে থাকবো। আমাদের যদি দাবি মানা না হয় আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবনে আমরা যমুনাতে গিয়েছিলাম, সেই ইউনূস সরকার আমাদের সাথে কথা বলেছিল কিন্তু আমাদের দাবি পূরণ করে নাই। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী রাসনা দাস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাসনা, এখনো ম্যাট শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন, এ নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানান। পুনম, আপনি ইতিমধ্যেই জেনেছেন শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অফিসার ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। সকালে ফার্মগেট এলাকা থেকে তারা লং মার্চ করে শাহবাগে আসে, আর তারপরেই শাহবাগের এই রাস্তাটি তারা অবরোধ করে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা একটি পথে অবস্থান নিয়েছেন এবং অন্য পথটি তারা বন্ধ রেখেছেন। এতে করে রাজধানীর যে রাস্তায় যে চলাচল রয়েছে যানবাহনের, তা কিছুটা হলেও সচল হয়েছে। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির 7 কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণের কোনো দৃশ্যমান পদক্ষেপ হয়নি, তারই প্রতিবাদে তারা এই লং মার্চ করছেন। এর আগে গত জানুয়ারি মাসেও একই দাবিতে তারা শাহবাগ সড়কে অংশ নেয়, অবরোধ করেছিলেন। দাবিগুলো হচ্ছে 12 বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্য পদে বন্ধ হওয়া নিয়োগ দ্রুত সচল করতে হবে, কমিউনিটি ক্লিনিকের শিক্ষা দেওয়ার লক্ষ্যে উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তন সহ 2021 সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি সমাধানে নতুন ইন্টার্ন লোক করতে হবে। এই শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা দীর্ঘ 3 বছর ধরে পড়াশোনা করলেও তাদের নিয়োগের কোনো নেই, তাদের চাকরির কোনো পদ নেই। এর দাবিতেই তারা এসছেন। তাদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে তাদের এই দাবি তারা জানিয়েছে। তাদের এই দাবি যৌক্তিক। সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানবে, তারা এই জায়গা থেকে এক পাও নড়বে না। তারা জানিয়েছে যে যদি বিকেল 4টার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হয়, তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সচিবালয়ের অভিমুখেও লং মার্চ করতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পুনম। রাসনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী রাসনা দাসের সঙ্গে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার ঘটনায় মিরপুর উত্তরা ও রামপুরা থানার মামলায় 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় চানখারপুলের ঘটনায় কনস্টেবল সুজনকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিম জানায় তারা দিনরাত কাজ করছেন। চলতি মাসে কয়েকটি তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারবে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এ নিয়ে বর্তমানে 80 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নির্বাচন, বিচার ও পুলিশ বিভাগ সহ কয়েকটি খাতের সংস্কারে জাতীয় ঐকমত্য প্রয়োজন বলে মনে করেন নাগরিক সংলাপের বক্তারা। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে সিলেটের নাগরিক সংলাপে বক্তারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আপাতত 3টি খাতের সংস্কার খুবই জরুরি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। সিলেট প্রতিনিধি পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম।
আমি সমালোচনা করছি না, আমি তো আপনাদের তুলে ধরছি, আপনারা সমালোচনা করবেন। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে কবি নজরুল অডিটোরিয়ামে এই সংলাপের আয়োজন করে সিলেট প্রেস ক্লাব। এতে সংস্কার প্রক্রিয়ায় জড়িত নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক AK এনামুল হক বলেন, শুধুমাত্র উন্নয়ন বাজেটে গত 2010 থেকে 2023-24 খরচ হয়েছে প্রায় 16 লক্ষ সামথিং, 17 লক্ষের কাছাকাছি, 17 লক্ষ কোটি টাকা। কত টাকা দুর্নীতি হতে পারে বলতে পারেন? প্রায় 7 লক্ষ কোটি টাকা। এজন্য দুর্নীতি কমানো সহ জনগুরুত্বপূর্ণ কয়েকটি খাতে সংস্কারে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো জরুরি বলে মনে করেন তিনি। আমাদের ঐক্যমত্য হওয়া উচিত আমার ধারণায় কতগুলো মিনিমাম বিষয়, যে এই কয়টা বিষয় আমরা একমত এবং সেখানে আমরা একসাথে কাজ করব, জাতি হিসেবে কাজ করব, দেশপ্রেমে কাজ করব। মূল প্রবন্ধে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী জানান, গত 15 বছরে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব কাঠামো ভেঙে গেছে। এগুলো সংস্কার করা এখন সময়ের দাবি। যারা এগুলো ঘটিয়েছেন তারাও বিশ্বাস করেন যে গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সব কাঠামোটি নষ্ট হয়ে গেছে। তার মানে বাংলাদেশ সোসাইটি and the body politics are absolutely sick and corrupt. অনুষ্ঠানে সিলেট বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এখানে বিভাগভিত্তিক হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বঞ্চিত কোনো কিছু করা যায় না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিচারপতি আব্দুর রউফ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ফুসফুস, কিডনি ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল 92 বছর। বাদ আসর গুলশান গাউসুল আজম মসজিদে প্রথম নামাজে জানাজা ও পরদিন বাদ জোহর জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ সদরে দাপুনিয়া হাই স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হবে। বিচারপতি আব্দুর রউফ শিশু কিশোর সংগঠন ফুলকড়ি আসরের সভাপতি, বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বাদ আসর জানাজা হবে আপনার গাউসুল আজম মসজিদে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, ঈদগাহ মনে, কারণ ওটা ওনার খুব প্রিয় জায়গা ছিল। কালকে বাদ জোহর সুপ্রিম কোর্টে জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা হবে। এরপরে ওনাকে নিয়ে যাওয়া হবে আপনার ময়মনসিংহে সদর উপজেলায়, সেখানে দাপুনিয়া ইউনিয়নের খেলার মাঠে ওনার তৃতীয় জানাজা শেষে বাদ মাগরিব কালকে জানাজা হবে ওখানে, তারপরে ওনাকে দাফন করা হবে ওনার মায়ের পাশে। আমরা জাস্টিস আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলার দরবারে তার মাগফিরাত কামনা করছি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শেষ হলো দুদিনের লোক উৎসব। তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। লোক উৎসব পরিণত হয় বাউলদের মিলন মেলায়। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামী এক বাউল শাহ আব্দুল করিম, মরমী আর বিচ্ছেদের গান ছাপিয়ে যার পংক্তিতে বারবারই উঠে এসেছে এই বাংলার কিষাণ দিনমজুরের না বলা আর্তনাদ। সুর বেঁধেছেন গ্রাম বাংলার কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের তাই তো বাউল সম্রাট খ্যাত শাহ আব্দুল করিমের 109তম জন্মদিন উপলক্ষে আয়োজিত লোক উৎসবে ঢল নামে অসংখ্য ভক্ত অনুরাগীর। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্যের বিরুদ্ধে অনেক বলেছেন। এই যে মদের দিন গেল গুলমালে, ট্যাক্সে বাঙ্গাল যারা খাঙ্গাল, লাভ হইল না বলে ওদের দিন গেল গুলমালে। উপার্জন যারা করে তারা তাকে ভাঙ্গা করে
অর্ধাহার অনাহারে বাসে নয়ন জলে। বাউল আব্দুল করিম সাইজির জীবন দর্শন, ওনার রচনা, এগুলো যদি তুলে ধরা হয়, আমার মনে হয় দেশ দেশান্তর থেকে যেমন আমরা ছুটে এসেছি, তেমন বাংলাদেশের বাইরে থেকেও আরো দিনে দিনে মানুষ ছুটে আসবে। বাউল আব্দুল করিম আপোষ করেননি, বরং তৎকালীন সমাজ ব্যবস্থার ভেতরে দাঁড়িয়েও গেয়ে গেছেন মুক্তির গান। তার এই প্রতিবাদী কণ্ঠস্বর নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উৎসব বলে জানান আয়োজকরা। সামনে আমাদের ভাষা দিবস বা শহীদ দিবস আছে, এই শহীদ দিবস উপলক্ষে যদি আমরা আপনারা যদি সহযোগিতা করেন, আমরা একটা লোকজ উৎসব করতে পারি। আমাদের যে প্রধান প্রধান বাউল আছে, যে 4 জন অন্যতম, এছাড়াও আরো অনেক আছে, ওনাদের সৃষ্টি এবং কর্ম নিয়ে যদি একটা উৎসব করা যায়, এটা খুব ভালো হয়। বাউল শাহ আব্দুল করিমের সমাজ চেতনা নির্ভর গানগুলো শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামের প্রেরণা। 2025-এ নতুন বাংলা গড়ার পথে তার লেখা সাম্রাজ্যবাদ বিরোধী শোষণমুক্ত দেশ গড়ার পাথেয় হবে, এমনটাই মনে করেন তার ভক্তরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন কৃষকরা। জেলা কৃষক দলের ব্যানারে শহরের 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে জয়পুরহাটের শতাধিক কৃষক অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিওক ও সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ। কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, এবার তা বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। এতে আরো লোকসান হবে বলে আশঙ্কা কৃষকদের। এবারে আন্তর্জাতিক সংবাদ। ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.6। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গতকাল সন্ধ্যায় 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগর কেঁপে ওঠে। ভূমিকম্পটি কেমেন দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় 130 মাইল দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। এবারে পার্টেক্স খেলার খবর। লিওনেল মেসির ম্যাজিকে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে হন্ডুরাসের দল অলিম্পিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করল ইন্টার মায়ামি। উত্তর হন্ডুরাসে খেলার 27 মিনিটে ইন্টার মায়ামিকে লিড এনে দেন লিওনেল মেসি। এরপর ফেদেরিকো রডন্ডো এবং নোহা অ্যালেনের কল্যাণে প্রথমার্ধে 3-0 গোলের লিড নেয় লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধের 10 মিনিটের মধ্যে স্কোর শিটে নাম লেখান লুইস সুয়ারেজ। আর 79 মিনিটে প্রতিপক্ষের জালে পঞ্চম গোলটি করেন ব্রায়ান সেইলর। আগামী 19 ফেব্রুয়ারি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং কানসাস সিটির মুখোমুখি হবে মায়ামি। আর 23 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের। রিয়াল মাদ্রিদকে রুখে দিয়ে লা লিগায় শিরোপার লড়াই জমিয়ে তুলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়া কার্লো অ্যানচেলোত্তির দল 1-1 গোলে ড্র করেছে নগর প্রতিদ্বন্দ্বীদের সাথে। সান্তিয়াগো বার্নাব্যুতে পেনাল্টি গোলে 35 মিনিটে সিমিওনের দলকে এগিয়ে নেন হুলিয়ান আলভারেজ। খেলায় ফিরতে মরিয়া লা ব্লাঙ্কোদের 50 মিনিটে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। 60 ভাগ বল দখলে রাখলেও আর ব্যবধান বাড়াতে পারেনি বেলিংহামরা। ড্র করলেও 50 পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। 49 পয়েন্ট নিয়ে 2-এ অ্যাটলেটিকো, 1 ম্যাচ কম খেলে 45 পয়েন্ট নিয়ে 3-এ বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে 75 জন সহ বিভিন্ন স্থানে শতাধিক আটক। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান।
রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেয় নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য সিএসির। রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি। একক নেতৃত্ব নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। জনগণ চাইলে সরকারি পদ ছাড়বেন ছাত্র উপদেষ্টারা। 4 দফা দাবি বাস্তবায়ন না করে আবারও শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবরোধ। জুলুম ও বৈষম্যের অবসান চান, সড়কে যানবাহনের ধীর গতি। এবং চলে গেলেন সাবেক সিএসি বিচারপতি আব্দুর রউফ। বাত আসর গুলশান আজাদ মসজিদে প্রথমে নামাজের জানাজা, কাল ময়মনসিংহের দাফন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।